সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান পেতে ব্যর্থ হওয়ার পর তুরস্ক নিজেদের কাছে আগে থেকেই মজুত থাকা F-16 বিমানের রক্ষণাবেক্ষণ ও সংস্কারের জন্য যুক্তরাষ্ট্রের কাছে আপগ্রেড কিট চেয়েও সাড়া পায়নি। অবশেষে যুক্তরাষ্ট্র তুরস্কের বিষয় কিছুটা নমনীয় হয়েছে এবং তুরস্কের কাছে F-16 ফাইটিং ফ্যালকন আপগ্রেড কিট এবং যুদ্ধাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। যদিও তুরস্ক দীর্ঘ সময় অপেক্ষা করে F-16 বিমান উন্নত করার আগ্রহ হারিয়ে ফেলেছিল। তুরস্ক এখন F-16 এর পরিবর্তে বরং ইউরোফাইটার টাইফুনের ব্যাপারে আগ্রহী। বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। তুরস্ক কিছু যুদ্ধবিমানের যন্ত্রাংশ তৈরির জন্য একটি অফসেট চুক্তি করতে চাইছে। একই সাথে দেশটি ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম F-16 বিমান বহরের অধিকারী হওয়ার চিন্তা থেকেও সরে এসেছে। F-16 এর বহর বৃদ্ধির জন্য মার্কিন যুক্তরাষ্ট্র আর তুরস্কের মধ্যে $23 বিলিয়ন যে প্রতিরক্ষা চুক্তি হওয়ার কথা ছিল, সেই সুযোগও অনেকটাই কমে এসেছে। তুরস্ক পুরনো F-16 যুদ্ধবিমানের বহর আধুনিকরণ করে নিজেদের সক্ষমতা বাড়ানোর জন্য 2021 সাল থেকে বোমা এবং ক্ষেপণাস্ত্র পাওয়ার চেষ্টা করছিল। লকহিড মার্টিন কর্পোরেশন থেকেও সর্বশেষ প্রজন্মের 40টি F-16 এবং 79টি কিট পাওয়ার চেষ্টা করেছে তুরস্ক। তুরস্কের বহু বছরের লবিং এর পর অবশেষে এ বছরের শুরুতে তুরস্কের কাছে F-16 যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দেয় যুক্তরাষ্ট্র। ন্যাটোতে সুইডেনের সদস্যপদ পাওয়ার ব্যাপারে আঙ্কারা নমনীয় হলে ওয়াশিংটনও তুরস্কের বিষয়ে নমনীয় হয়। এরপর নতুন করে F-16 বিমান বিক্রির অনুমোদন দেয়। এর আগে গত 23শে জানুয়ারি তুর্কি সংসদ ন্যাটোতে সুইডেনের সদস্যপদ পাওয়ার বিষয়টি অনুমোদন করে। ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশের অভ্যন্তরে বাজেট কমিয়ে ফেলার কারণে তুরস্ক এখন তুলনামূলক কম উন্নত কিট এবং যুদ্ধাস্ত্র সংগ্রহের পথে হাঁটছে। এর মাধ্যমে দেশটি বিলিয়ন পরিমাণ ইউরো বাঁচানোর চেষ্টা করছে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী 2030 সালের মধ্যে তুরস্কের বিমান বাহিনীর F-16 বিমানের আপগ্রেড কিট পাওয়ার কথা ছিল। আপগ্রেড করার অংশ হিসেবে রাডার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুট, যোগাযোগ ব্যবস্থা এবং মিশন কম্পিউটারে আপগ্রেড করার কথা ছিল। এখন জানা গেছে আঙ্কারা F-16 নয় বরং ইউরোফাইটার টাইফুন যুদ্ধ বিমানকে গুরুত্বের সাথে বিবেচনা করছে। এই বিমান কিনতে জার্মানি তুরস্ককে বাধা দিয়েছিল, ফলে তুর্কি বিমান বাহিনীর জন্য কাঙ্ক্ষিত এই বিমানটি পাওয়া কঠিন হয়ে যায়। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে F-16 যুদ্ধবিমান ক্রয়ের জন্য $23 বিলিয়ন চুক্তি প্রত্যাহার করার পরই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান জার্মান চ্যান্সেলর ওলাফ শোলসকে তুরস্কের কাছে ইউরোফাইটার টাইফুন জেট বিক্রির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ করেছিলেন। ওয়াশিংটনে অনুষ্ঠিত সাম্প্রতিক ন্যাটো শীর্ষ সম্মেলনে নেতারা তুরস্কের যুদ্ধজাহাজের ইঞ্জিন কেনার অনুরোধ নিয়ে আলোচনা করেছেন। সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তুরস্কের ভূমধ্যসাগরীয় উপকূলে রাশিয়া নির্মিত $24 বিলিয়ন প্ল্যান্টের কথা উল্লেখ করে প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, আমরা সিমেন্সের টারবাইনও পেতে চাই, যা আমাদের আক্কুয়ু পারমাণবিক কেন্দ্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউনিট। রাফালে ফাইটার এবং F-35 স্টেলথ ফাইটার পেতে যাচ্ছে তুরস্কের চিরপ্রতিদ্বন্দ্বী গ্রিস। বিকল্প প্রতিকার হিসাবে তুরস্ক এখন যুদ্ধবিমান ক্রয়ের নতুন চুক্তি করতে আগ্রহী। 2023 সালের নভেম্বরে তুরস্ক প্রথম 40টি ইউরোফাইটার টাইফুন জেট কেনার আগ্রহ প্রকাশ করে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসার গুলার আনুষ্ঠানিকভাবে স্পেন এবং যুক্তরাজ্যের সাথে এই বিষয়ে আলোচনার কথা স্বীকারও করেন। পরবর্তীতে গুলার সংসদকে জানিয়েছিলেন, আমরা ইউরোফাইটার কিনতে চাই, এটি একটি অত্যন্ত কার্যকরী বিমান। এই বিমানগুলো পাওয়ার জন্য যুক্তরাজ্য, জার্মানি এবং স্পেনের সহযোগিতার উপর নির্ভর করে তুরস্ক। তুর্কি প্রতিরক্ষা মন্ত্রী জানান, যুক্তরাজ্য এবং স্পেন উভয় দেশেই আমাদের এই বিষয়ে সাহায্য করতে সম্মত হয়েছে।
এখন তারা জার্মানিকে রাজি করাতেও কাজ করছে। যদি তারা জার্মানিকে সম্মত করাতে পারে তাহলে আমরা 40টি ইউরোফাইটার জেট কেনার পরিকল্পনা করছি। গাজায় গণহত্যা নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে তুরস্ক বেশ কিছু কড়া মন্তব্য করায় জার্মানি এখনও তুরস্কের ব্যাপারে রুষ্ট। এই কারণে জার্মানি ইউরোফাইটার বিক্রিতে তুরস্কের উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিতে অনীহা দেখিয়ে যাচ্ছে। আত্মরক্ষার অজুহাতে হামাসের বিরুদ্ধে ইসরায়েল যে নৃশংসতা পরিচালনা করছে, জার্মানি এখনও পর্যন্ত প্রকাশ্যেই তা সমর্থন করছে। এই কারণেই তুরস্কের ইসরায়েল বিরোধী অবস্থান দেশটি মেনে নিতে পারছে না। তুরস্কের ব্যাপারে ন্যাটো দেশগুলোর আরও বেশ কিছু কারণে সীমাবদ্ধতা রয়েছে। এর মধ্যে একটি হল ন্যাটো সদস্য রাষ্ট্র হওয়ার পরও তুরস্ক রাশিয়ান এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করেছে। এছাড়া মস্কোর সাথে আঙ্কারার সম্পর্ক এবং সিরিয়ায় অবস্থানরত কুর্দি বাহিনীর বিরুদ্ধে তুরস্কের অভিযান নিয়েও ন্যাটো দেশগুলোর আপত্তি রয়েছে। তবে ন্যাটোর সদস্যপদ প্রাপ্তিতে আঙ্কারা নমনীয় হওয়ায় তুরস্কের বিষয়ে ন্যাটো সদস্য রাষ্ট্রগুলোর ক্ষোভ কিছুটা হলেও কমেছে। রাফালে যুদ্ধবিমান এবং F-35 বিমান পাওয়ার ক্ষেত্রে গ্রিস অনেকটা এগিয়ে যাওয়ায় তুরস্ক দ্রুততম সময়ের মধ্যে যুদ্ধবিমানের বিষয়ে চুক্তি চূড়ান্ত করতে চায়। গ্রিস ও তুরস্ক এ দুটো ন্যাটোর সদস্য রাষ্ট্র হলেও এজিয়ান সাগর থেকে পূর্ব ভূমধ্যসাগর পর্যন্ত দীর্ঘ এলাকার নিয়ন্ত্রণ নিয়ে এই দুই প্রতিবেশী দেশ অনেকদিন ধরেই বিরোধে জড়িয়ে আছে। সালের জানুয়ারিতে এথেন্স 18টি রেফালে যুদ্ধবিমান ক্রয়ের জন্য ফ্রান্সের ডেসাল্ট এভিয়েশনের সাথে একটি চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তির কারণে গ্রিসের সামরিক সক্ষমতা অনেকটা শক্তিশালী হয়। আঙ্কারার সাথে চলমান বিরোধের অংশ হিসেবে নিজের প্রতিরক্ষা কাঠামো সংহত করার জন্য গ্রিস আগ বাড়িয়ে এই চুক্তিটি করেছিল। মাত্র 1 বছর সময়ের ব্যবধানে গ্রিক প্রতিরক্ষা মন্ত্রী নিকোলাস পানগিওটোপোলোস আবারও জানান তারা আরও 6টি রাফালে বিমান সংগ্রহের জন্য ডেসাল্টের সাথে চুক্তি করেছেন। এতে গ্রিসে শুধুমাত্র রেফালে বিমানের সংখ্যা 24-এ উন্নীত হবে। তুরস্ককে F-35 বিমান প্রকল্প থেকে যুক্তরাষ্ট্র বাদ দেওয়ার পর সেই শূন্যতা পূরণের জন্য তুরস্কের জন্য এখন ইউরোফাইটারের মতোই উন্নত কোনো যুদ্ধবিমানের প্রয়োজন। যেহেতু তুরস্ক তার 5ম প্রজন্মের বিমান কান নির্মাণের প্রক্রিয়ায় রয়েছে, বিশেষজ্ঞরা মনে করেন আপাতত ইউরোফাইটার বিমান সংগ্রহ করলে এবং F-16 বহরকে আপগ্রেড করলেই তাদের বিমান বাহিনী যথেষ্ট শক্তিশালী অবস্থানে চলে যাবে। এতে করে গ্রিসের দিক থেকে সৃষ্টি হওয়া চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব হবে। এই বিমানগুলো এরই মধ্যে নিজেদের কার্যকারিতা প্রমাণ করেছে। বিশ্বব্যাপী একাধিক দেশের বিমান বাহিনী প্রাথমিক যুদ্ধযান হিসাবে ইউরোফাইটার বিমান ব্যবহার করছে। ইউরোফাইটার বিমানগুলো একটি ডেল্টা উইং ডিজাইন, টুইন ইঞ্জিন এবং ফ্রন্ট সুইপ ব্যাক কার্নাট বৈশিষ্ট্যযুক্ত। থ্রাস্ট ভেক্টরিং অগ্রভাগের সাথে টাইফুনের ব্যতিক্রমধর্মী নকশা এর গতি অনেকটা বাড়িয়ে দেয়। ইউরোফাইটার টাইফুনে 2টি আফটার বার্নিং ইউরোজেট 2000 ইঞ্জিন রয়েছে। অন্যদিকে রাফালে যুদ্ধবিমানগুলোতে সাফরান M88 সংস্করণের ইঞ্জিন রয়েছে। এ দুটি বিমানই সুপার ক্রুজ ক্ষমতা সম্পন্ন। ইউরোফাইটার টাইফুন প্রথম অপারেশনে আসে 2003 সালে। এটি একক সিট এবং 2 সিটের ভ্যারিয়েন্টে পাওয়া যায়। ফাইটারের সর্বোচ্চ টেক অফ ওজন 23,500 কিলোগ্রাম। খালি অবস্থায় এর ওজন 11,000 কিলোগ্রাম। এটি 1,388 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে যুদ্ধ কাজ করতে পারে। প্রতিবার 3,781 কিলোমিটার ভ্রমণ করতে পারে। টাইফুনের সর্বোচ্চ উচ্চতা 65,000 ফুট। ফাইটার জেটটিতে 13টি হার্ড পয়েন্ট এবং একটি 27 মিলিমিটার রিভলভার কামান রয়েছে। টাইফুনের বিপরীতে রাফালে 2001 সালে আত্মপ্রকাশ করে। এটিও একক এবং জোড়া সেট সংস্করণে পাওয়া যায়। টেক অফের সময় বিমানটির ওজন 10,600 কেজি এবং এটি সর্বোচ্চ 24,499 কেজি ওজন নিয়ে উঠতে পারে। রাফালের 2টি M88 টার্বোফ্যান ইঞ্জিনের সম্মিলিত শক্তি হল 15,422 কিলোগ্রাম, যা বিমানটিকে ঘন্টায় 2,222 কিলোমিটার বেগে উঠতে সাহায্য করে। রাফালের ফাইটিং ব্যাসার্ধ 1,852 কিলোমিটার এবং ফেরি রেঞ্জ 3,701 কিলোমিটার।
এই বিমানটি প্রতি সেকেন্ডে 1000 ফুট বেগে সর্বোচ্চ 50,000 ফুট উচ্চতায় উঠতে পারে। এই বিমানে একটি 30 মিলিমিটার অটো ক্যানন এবং 14টি হার্ড পয়েন্ট রয়েছে। রাফালের একটি টেকসই টার্ন রেট 24 ডিগ্রি এবং তাৎক্ষণিক টার্ন রেট 30 ডিগ্রি, যেখানে টাইফুনের একটি টেকসই টার্ন রেট 23 ডিগ্রি। দ্রুত আরোহণে সক্ষম হওয়ায় এই দুটি বিমানই দ্রুত গতি বৃদ্ধি করতে পারে। রাফালের 48 ডিগ্রি উইং সুইপ এই বিমানগুলোকে ইউরোফাইটারের 52 ডিগ্রি সুইপের তুলনায় কিছুটা উচ্চতর লিফট টু ড্র্যাগ অনুপাত প্রদান করে। এই দুটি যুদ্ধ বিমানই একই ধরনের কনফিগারেশন এবং অস্ত্রের অধিকারী। এ কারণেই গ্রিসের রাফালে পাওয়ার কারণে তুরস্ক ইউরোফাইটার পাওয়ার জন্য আগ্রহী হয়ে উঠছে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।